এই জুলাই সনদটা যখন বের হয় তখন এর ভিতর আপনার নোট অফ ডিসেন্টের কথাও জানেন, কিন্তু নোট অফ ডিসেন্ট বাদেও শেষ দিকে প্রচণ্ড তাড়াহুড়া হয় এবং ওর আলোচনাটা শেষ হয়। এর ফলে আমরা আবার যেটা দেখি, জুলাই সনদ স্বাক্ষরের আগের রাতে, যেটা আমরা যারা স্বাক্ষর করেছিলাম তাদের অজান্তে গোপনে বিএনপির চাপে জুলাই সনদের লেখায় পরিবর্তন আনা হয়। এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা জুলাই সনদ নিয়ে এত কথা বলছি, কিন্তু জুলাই সনদের যে লেখাটা, অফিসিয়াল লেখাটা, সেটা কিন্তু ঐক্য কমিশনের আলাপের ফসল না। ওর ভিতরে একটা বিরাট ষড়যন্ত্র আছে। তা আমরা আসলে পরিবর্তন করতে পারি কখন? যেটা ফরাদ ভাই বলেছেন, যে যখন আমরা দেখি যে আমাদের স্বার্থের সাথে আমাদের সংবিধান যাচ্ছে না, তখন আমরা সেটা পরিবর্তন করার সুযোগ পাই। সাধারণত এরকম একটা আন্দোলন হয় বা অভ্যুত্থান হয় বা একটা বিপ্লব হয়, তখন এই পরিবর্তনের সুযোগ আসে। তো আমাদের যে বাংলাদেশের ইতিহাসটা আমরা যদি দেখি, যে আমরা আমাদের সংবিধান 17 বার সংশোধন করেছি। এই 17 বার সংশোধনের যদি ইতিহাসটা আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব যে এখানে আসলে জনগণের স্বার্থে কিন্তু এই পরিবর্তনগুলি করা হয়নি। একমাত্র ত্রয়োদশ সংশোধনী, যেখানে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাই, সেটা বাদে প্রতিটা সংশোধনী করা হচ্ছে যে ক্ষমতায়, সে আসলে তার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্যই চেঞ্জ করেছে। খুব মজার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে নাই, তারা সংসদ দিয়ে আসলে সংশোধন করছে। তো এখন আমরা এই রকম একটা বাস্তবতায় থাকার পরে আমাদের জুলাই সনদ তৈরির প্রক্রিয়া শুরু হয়। জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় আর যাই হোক, এটা পরিষ্কার থাকে যে এটা জনগণের স্বার্থেই জুলাই সনদ তৈরি হচ্ছিল। এখানে আসলে কোনো ক্ষমতা কুক্ষিগত করা, ওই ধরনের কোনো ষড়যন্ত্র জুলাই সনদের ভিতর ছিল না। এটা ছিল জুলাই সনদের শক্তির দিক। কিন্তু জুলাই সনদের আবার দুর্বল দিক ছিল। যখনই আমরা সংবিধান সংস্কারের প্রশ্ন আসে দুনিয়াব্যাপী অভিজ্ঞতা হচ্ছে, সমঝোতা না আসলে সংবিধান যত ভালোই হোক না কেন, সেটা আসলে টেকে না। তখন আপনার যেই দলকে ছাড়া, যাদের অনুমতি ছাড়া আমরা সংবিধান পরিবর্তন করি, তখন একটা বিরাট সমস্যা হয়। এমন সমস্যা হয় যে গৃহযুদ্ধ হতে যায়। যেমন একটা উদাহরণ দিই, ইরাকে আমেরিকা আক্রমণের পরে ইরাক তার গণপরিষদ তৈরি করে। ইরাকের সাদ্দাম হোসেনের পার্টি ছিল বাথ পার্টি, ওরা কিন্তু সুন্নিদের পার্টি। ইরাকের বেশিরভাগ জনগণ কিন্তু শিয়া। তো এবং আরেকটা জনগোষ্ঠী হচ্ছে কুর্দ। তো ওদের যখন সংবিধান তৈরির গণপরিষদ তৈরি হয়, তখন দেখা যায় যে যারা শিয়া, যারা কুর্দ, যারা আসলে ক্ষমতায় ছিল না, তারা আসলে তাদের শক্তিমত্তা প্রকাশের চেষ্টা করে এবং তারা তাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা সেইভাবে সৃষ্টি করতে চায় যে তাদের সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তাদের শক্তি বেশি হবে। সেই জন্য সুন্নিরা সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ত্যাগ করার পরে নৈতিক বৈধতার শক্তিতে এই শিয়া আর কুর্দরা কিন্তু তাদের নতুন সংবিধান পাশ করে ফেলে। তাদের কিন্তু 90% তাদের ইয়েতে, তাতে কী লাভ হয়? এখন পর্যন্ত ইরাকে কিন্তু গৃহযুদ্ধ চলমান। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে নৈতিকভাবে বৈধ এই আলাপটা আসলে মূল আলাপ না, সবটুকু আলাপ না। সমঝোতার আলাপ একটা বড় আলাপ। দ্বিতীয় যে আলাপটা বড় আলাপ, সেটা হচ্ছে সমাজ যদি তৈরি না হয়, তাহলে কি আমরা একটা সংবিধানে যত সুন্দর একটা আইন দেই না কেন, সেটা টেকে? আমার মনে হয় টেকে না। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে আমি দেখি যে কাগজে কলমে আমরা যে কোনো আইন পাশ করে দিই, খুব মনে হয় সহজ ব্যাপার, কিন্তু সমাজে আসলে ওটা টেকে না। এই যে রাস্তার ভিতর থেকে হকার সরা দিই, খুব একটা মনে করলাম যে একটা খুব ভালো কাজ, কিন্তু সমাজ টেকে না, কারণ সমাজের বাস্তবতাটা ভিন্ন। সো আমাদের যে অভিজ্ঞতা জুলাই সনদের, সেই জুলাই সনদের ভিতর স্বার্থের বিষয়টা ছিল, কিন্তু এটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে এখানে আমরা সমঝোতার কাজটা করি নাই। আমাদের ভিতর তাড়াহুড়া ছিল। তাড়াহুড়া থাকার ফলে এই জুলাই সনদটা যখন বের হয়, তখন এর ভিতর আপনার নোট অফ ডিসেন্টের কথাও জানেন, কিন্তু নোট অফ ডিসেন্ট বাদেও শেষ দিকে প্রচণ্ড তাড়াহুড়া হয় এবং
ওর আলোচনাটা শেষ হয়। এর ফলে আমরা আবার যেটা দেখি, জুলাই সনদ স্বাক্ষরের আগের রাতে, যেটা আমরা যারা স্বাক্ষর করেছিলাম তাদের অজান্তে গোপনে বিএনপির চাপে জুলাই সনদের লেখায় পরিবর্তন আনা হয়। এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা জুলাই সনদ নিয়ে এত কথা বলছি, কিন্তু জুলাই সনদের যে লেখাটা, অফিসিয়াল লেখাটা, সেটা কিন্তু ঐক্য কমিশনের আলাপের ফসল না। ওর ভিতরে একটা বিরাট ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র হচ্ছে এই যে জুলাই সনদের প্রায় প্রত্যেকটা প্রস্তাবের শেষে লেখা আছে, আপনি দেখবেন যে প্রস্তাব বুঝলাম জুলাই সনদ এটা, কিন্তু কোনো একটা রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে যদি অন্য কিছু বলে থাকেন, তাইলে তারা সেই ইশতেহারে বলা জিনিসটাই পালন করতে পারবেন। তারপর তো আসলে জুলাই সনদের যা লেখা আছে সেটা আসলে কিছুই না। আমি সনদে যা, এবং এটা কিন্তু গোপনে করা হয়েছে, এটা কিন্তু আমরা যারা স্বাক্ষর করছিলাম তারা কিন্তু এটার ব্যাপারে কিছুই জানতাম না। 17 তারিখ স্বাক্ষর হয়, 14 তারিখ আমাদেরকে একটা ফাইনাল কপি দেওয়া হয় যে এই হচ্ছে আমাদের অবস্থান। কিন্তু স্বাক্ষর যখন করি তখন আমরা শুধু টপ পেজটা পাই, তখন কিন্তু প্রস্তাবগুলি থাকে না। সুতরাং এটা আমাদের অজান্তে, জাতির অজান্তে এটা করা হয়, এবং পরবর্তীতে যখন জানতে পারি, তখন আমরা যখন চাপ দেই, তখন আমাদের ঐক্য কমিশন থেকে আমরা জানতে পারি যে আসলে যেটা হয়, বিএনপির চাপে বিএনপি বলে যে আমরা স্বাক্ষর করব না আগের রাতেও। তখন তারা বাধ্য হয় যে এই ষড়যন্ত্রটা মেনে নিতে। বিএনপির দিক থেকে দেখে আসলে বিষয়টা কি, বিএনপি যেটা বুঝতে পারে যে সে বিশ্বাস করে সে আওয়ামী লীগ নাই, একটা দুই দলীয় গণতন্ত্রের ভিতর তারাই তো সবচেয়ে শক্তিমান, তারাই তো আসলে সংসদ নির্বাচন হলে আসলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, তাদেরকে মানে তাদের কথা শোনা হচ্ছে না, তাদের এই 32টা দলের মধ্যে তারা মাত্র একটা দল, এটা তো অন্যায়, এটা তো গণতান্ত্রিক না। আমাদের খুব আইনের ব্যাপারে তখন নিজের স্বার্থে যখন তখন সব খুব আইনের ভিতরে চলে যায়। সুতরাং তারা প্রথমত জুলাই সনদটাকে, তাদের যে চাপ সৃষ্টি করা হয়, তাদের নোট অফ ডিসেন্টটাকে যে মানে মেনে নেওয়া না হয়, নোট অফ ডিসেন্ট হিসাবে রাখা হয়, এবং সেখানেও একটা কারচুপি হয় যে সেখানেও বলা হয় যে সমঝোতার বদলে মেজরিটি টাইপের কিছু হইলেও এই সংবিধান সংস্কার হয়ে যাবে। সেই জন্য আসলে বিএনপিও মনে করে তার সাথে অন্যায় করা হয়েছে। দ্বিতীয় অন্যায়ের কথা বিএনপি মনে করে যে এই যে গণভোটের জন্য যে চাপটা দেওয়া হয়, সেটা আসলে ঐক্যমত ছাড়া করা হয়। এখানে বিএনপির পয়েন্ট অফ ভিউ বললাম। এদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকারের পয়েন্ট অফ ভিউটা দেখি। অন্তর্বর্তীকালীন সরকার মনে করে 24-এর অভ্যুত্থানের পরে তাদের একটা দায়িত্ব আছে যে বাংলাদেশকে একটা নতুন পরিবর্তনের বাঁকে নেয়া। তারা মনে করে এটা তাদের দায়িত্ব, তাদেরকে এই সংস্কারগুলি করে যেতে হবে। কিন্তু বাস্তবে তারা দেখে যে বিএনপি তার যে অবস্থান, সেটার জন্য সেই সংস্কার করা যাচ্ছে না। কারণ বিএনপি শুরু থেকে বলছে সংসদ অনির্বাচিত মানুষ কেন সংস্কার করবে, সংসদেই হবে সংস্কারের মূল জায়গা। তো সেই অবস্থায় তাড়াহুড়া করেন অন্তর্বর্তীকালীন সরকার, তাড়াহুড়া করেন, এবং তারাও একটা বুদ্ধি বের করার চেষ্টা করেন যে কিভাবে আসলে বিএনপিকে বাধ্য করা যাবে কিছু সংস্কার, কিছু মৌলিক সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা দেখবেন যে আমাদের গণভোটের 4টা শর্তের ভিতর জুলাই সনদের কথা আছে, জুলাই সনদের বাইরেও কিছু কথা আছে যে এটা হইতেই হবে। এটাও একটা চেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকার ঐক্য কমিশনের। কিন্তু বিএনপি আবার মনে করলো যে এটা তাদের সাথে অন্যায় করা হচ্ছে, কারণ তারা তো গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে তারা তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, সুতরাং তাদের কাছে মনে হচ্ছে তাদের বৈধ। আসলে তো আমরা জানি বৈধতা কি। আমার পার্সোনালি মনে হয় বাংলাদেশের রাজনীতির আবহটাই আসলে একটা বোগাস আবহ। বাংলাদেশের রাজনীতি হচ্ছে কিছু দল তার নিজের স্বার্থ, নিজের সম্পদ গড়ার একটা খেলা মাত্র। এটার সাথে জনগণের স্বার্থটা তো কিছুই নাই। সেটা একটা খেলা, যে খেলা আমরা অংশগ্রহণ করি এবং আমরা কিছু মানুষকে এই সম্পদ আহরণের একটা পথ করে দিই। কিন্তু তারা মুখে মুখে কিন্তু গণতন্ত্র, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এইসব কথা বলে। সুতরাং বিএনপি মনে করে সে যেটা করছে তাকে চাপ দিয়ে এই পার্টিকুলার গণভোট করা হয়েছে, এই জুলাই সনদ করা হয়েছে। সুতরাং তারা ভিতরে প্ল্যান করে, ঠিক আছে আমাদেরও সময় আসবে,
আমরা যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবো তখন আমরা দেখাবো যে কত ধারে কত চাল। এবং সেই জন্যই তারা শপথ নেন না, তারা গণপরিষদের শপথ নেন না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আমরা এই পরিস্থিতির ভিতরে আছি। এখন আমাদের করণীয়টা কি হইতে পারে? আমার নিজের ভাবনাটা হচ্ছে যে আমরা যখন ঐক্য কমিশনে আলাপ করেছিলাম তখন যা যা ভালো, যা যা প্রয়োজন, যা যা আসলে স্বৈরাচার ঠেকানো সবটুকু নিয়েই আমরা আলোচনা করেছিলাম এবং সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো বুঝলাম, কিন্তু আবার সবটুকু ভালো একবারে করার সেটা আসলে সম্ভব তো হচ্ছে না। শক্তির জায়গায় তো আমরা হারাচ্ছি। তো এখন আমার কাছে আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে মহা সংকটের ভিতর পড়েছে। আমরা নিজেরা যারা ঐক্য কমিশনে ছিলাম, ঐক্য কমিশনের বাইরে ছিলাম, ফরাজে ভাইয়ের মতো যারা নাগরিক, যারা দেশের ভালোর জন্য জনগণের কাছে আসতে চান, তারা তো আসলেও চাই যে আমরা সব যা ভালো সব আসলে পাই। কিন্তু আসলে বাস্তবতা আমাদেরকে মানতে হবে যে আমরা সব ভালো তা পাবো না। সেটা নিয়ে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু এই আন্দোলন করলে আসলে দেশের লাভ আসলে কতটুকু হবে আমি ঠিক শিওর না। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে আসলে সমঝোতায় যে পৌঁছানোর কথা ছিল জুলাই সনদে, সমঝোতায় যে দরকার ছিল বাস্তবায়নের, সেইটা আসলে সেই সমঝোতাটাকে ভুললে চলবে না। আমাদের যতই আমরা পিছনে আসি না, আমাদেরকে সমঝোতায় পৌঁছাইতেই হবে। আমরা যদি গণভোটের কথা, আমরা যদি জুলাই সনদ নিয়ে গোঁ ধরে বসে থাকি, তার আসলে কিছুই হবে না। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।